গোসল শেষে যখন কাপড়গুলো ছাদে শুকাতে গেলাম, কেউ একজন পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে পেছনের দিকে বাঁকিয়ে নিয়ে পিঠের সাথে লাগিয়ে দিল। এত বেশি ব্যথা হচ্ছিল যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখি আমার খালাতো ভাই আদিব। আমি গামছা দিয়ে চুলগুলো বেঁধে রেখেছিলাম। ভাইয়া এত শক্ত করে হাতটা ধরেছে যে কোনোভাবে ছাড়াতে পারছি না। সারানোর চেষ্টা করতে করতে আমার বেঁধে রাখা চুলগুলো খুলে গেল। আদিব ভাইয়া এক হাতে আমার হাত ধরেছে, অন্য হাতে আমার কানের পাশের চুলগুলো সরিয়ে দিল। তারপর কানের কাছে মুখটা এনে বলছে, একটু বুঝতে পারিস না আমাকে? সেই কখন থেকে বোঝাবুঝির কথা বলছো? কি বুঝবো আমি? তুই তো একেবারে ছোট না যে কিছুই বুঝিস না। আমি অত বড়ও না যে সব কিছু বুঝবো। আমার হাতটা ছাড়ো, না হলে আমি চিৎকার করব। যা ছাড়লাম তোর হাত। একটা কথা জেনে রাখিস, যা করছিস ভুল করছিস। এই কথা বলে আদিব ভাইয়া হনহন করে চলে গেল। বুঝতে পারলাম সে খুব রেগে আছে আমার ওপর। আদিব ভাইয়া দেখতে খুব সুন্দর, সবসময় চেক শার্ট তার গায়ে থাকবে, চুলগুলো বেশ সুন্দর ঝরঝরে, একপাশ করে আশ্রায়। তাকে বেশি সুদর্শন দেখায় তার চাপদারিগুলোর জন্য। গায়ের রঙও বর্ণনা করা যায় না, এমন ফর্সা আর কালোর মাঝামাঝি, শ্যামলাও বলা চলে। আমি সদ্য কলেজে পা রেখেছি, আর ভাইয়া ভার্সিটিতে 3rd সেমিস্টারে বাংলা নিয়ে পড়ছে। ছেলেটার ভিতর এত গুণ বলে শেষ করা যাবে না। ভালো গান গাইতে পারে, ভীষণ সুন্দর করে কথা বলে, গানের গলা এতটাই ভালো যে গিটারে যখন সুর তোলে মুগ্ধ না হয়ে পারা যায় না। আমার কাজিনদের মধ্যে বেশ কয়েকজন তো তার জন্য পাগল প্রায়, যদিও কয়েকজন নিজে থেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ভাইয়া রাজি হয়নি, কিন্তু আমার কেন জানি না ভাইয়াকে ভালো লাগে না। আমি ভাইয়া থেকে একটু দূরে দূরেই থাকি। আমি মনে হয় কাজিনদের মধ্যে একমাত্র মেয়ে যে কিনা ভাইয়াকে পছন্দ করি না। ভাইয়া তখন হাতটা এত শক্ত করে ধরেছিল যে 5টা আঙ্গুলের ছাপ এখনো বসে আছে। হাতের যে জায়গায় ধরেছে সেখানে এখনো লাল হয়ে আছে। বালতি ভরে কাপড় নিয়েছিলাম, একটা একটা করে কাপড় শুকাতে দিচ্ছি। আর ভাবছি ভাইয়া কেন আমাকে কথাগুলো বলে গেল? আমি কি করেছি? এমন কোনো অন্যায় তো করিনি যার জন্য আমাকে এত কথা বলে গেল। কাপড়গুলো শুকাতে দিয়ে ছাদ থেকে নেমে গেলাম। আমাদের বাসায় অনেক মেহমান, ছোট চাচুর বিয়ে বলে সবাই এসেছে। আমরা সবাই দুপুরের খাবারটা খেতে বসেছি। আদিব ভাই আর বাকি কাজিনরাও আছে। আমার দাদু আমার হাতটা লাল দেখে জিজ্ঞেস করলো, কি রে তোর হাত এত লাল কেন? কি হয়েছে? ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমার। আমি বললামও কিছু না, দাদু এমনি ব্যথা পেয়েছি। দাদু বলল, আচ্ছা তোর প্লেটটা দিয়ে ভাত বেড়ে দিই। আমি প্লেট দিতে দিতে ভাইয়ার দিকে তাকাচ্ছি। দেখলাম ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। আজকে তার জন্যই এতটা লজ্জার মধ্যে পড়তে হলো আমাকে। এর মধ্যে কলেজে ভর্তি হওয়ার পর কয়েকদিন ক্লাস করেছি। একটা ছেলে সেদিন আমাকে প্রপোজ করেছে। চাচুর বিয়ের জন্য আর কলেজেও যাওয়া হয়নি কিছুদিন। আমি এখনও তাকে আমার উত্তরটা দিইনি, যদিও মনে মনে আমিও ছেলেটাকে পছন্দ করি। প্রথম দিন থেকেই ছেলেটাকে ভালো লাগে। তার নাম আবির। দুপুরে খাবার শেষ করে আমি গেলাম তৈরি হতে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছি। চিরুনি দিয়ে চুল আশ্রাতে আশ্রাতে খেয়াল করলাম দরজার পাশে আদিব ভাইয়া উকি দিচ্ছে। তার প্রতিবিম্ব যে আয়নায় দেখা যাচ্ছে সেটা সে নিজেও জানে না। সামনের দিকে তাকাতে কেমন যেন লজ্জা করছে, তাই আদিব ভাইয়াকে দেখেও না দেখার ভান করলাম, কারণ তখন ওড়নাটা দিইনি। আয়নার পাশে একটা চেয়ারে ওড়নাটা রাখা ছিল, হাতে টেনে ওড়নাটা নিলাম। ওড়নায় পিন করতে করতে দেখলাম ভাইয়া চলে যাচ্ছে। আমিও ছোট একটা ব্যাগে মোবাইলটা ঢুকিয়ে আর কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম। আমি যাচ্ছি বান্ধবীর বাসায় চাচুর বিয়েতে দাওয়াত দিতে। রুম থেকে বের হতেই দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, কাজিনরা গোল করে বসেছে। রাক্ষসগুলো একটু আগে দুপুরের খাবার খেয়েছে, এখন আবার সবাই মিলে চিপস খাচ্ছে। এদের নিয়ে আর পারা গেল না। আড্ডার মাঝখান থেকে আমার ছোট বোন তনু এসে আমার হাতটা ধরে টান দিল, ছাড় তো আমার হাত, আমি বের হব। উফ আপু চল তো, সবাই আড্ডা দিচ্ছে দেখ। আড্ডা দেখে আমি কি করব? এখন আদিব ভাইয়ার পালা। কিসের পালা? আরে বুঝিস না, আজকে আড্ডার টপিক হচ্ছে ভালোবাসা বলতে কে কি বুঝে। তুই বোঝ, আমার বোঝা লাগবে না। পুচকে একটা মেয়ে আবার ভালোবাসা বুঝে? আচ্ছা চল না। বলে এমনভাবে আমাকে টান দিল আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চলে গেলাম। আড্ডার মাঝখানে গিয়ে দেখছি সবার হাতে একটা করে চিপস, আর যে যার মতো করে টপিকের ওপর মতামত দিচ্ছে। কেউ বলছে ভালোবাসা মানে এক মুঠো স্বপ্ন যা দুজন মিলে দেখতে হয়। কেউ বলছে ভালোবাসা মানে দুজনের মধ্যে গোপন অনুভূতি যা প্রকাশ করার ভাষা কারোই থাকে না। এইবার আসলো আদিব ভাইয়ের পালা। কাজিনরা তো আদিব ভাই বললে খুশিতে গদগদ করে, তার উপর আবার তারা আজ শুনবে ভালোবাসার কথা। কে দেখে কার খুশি। সবাই আদিব ভাইয়াকে বলছে, বলো বলো ভাইয়া, তোমার কাছে ভালোবাসার মানে কি? আদিব ভাইয়া অপলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে বলছে,
খুব ছোট্টবেলা থেকে একটা মানুষের প্রতি এক প্রকার মোহ তৈরি হওয়া, যেটা এতটাই হৃদয় ঘায়েল করার মতো যে যদি তাকে এই জীবনে না পায়, বৃদ্ধকাল অবধি না পাওয়ার কষ্টটা বুকের ভেতর কাটার মতো বিঁধবে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার দিকে। আগেই বলেছি ছেলেটা খুব সুন্দর করে কথা বলতে পারে। সবাই তার উত্তর শুনে প্রশংসায় পঞ্চমুখ। আদি ভাই নিজের কথা শেষ করে আমাকে বলছে, এইবার তুই বল, তোর কাছে ভালোবাসা মানে কি? আমি তো এইখানে ভালোবাসা মানে বলতে আসিনি। আরে বল না, সবাই শুনি। সবাই শোনারটা শোনো, আমারটা শুনে লাভ নেই। এই বলে আমি বের হয়ে গেলাম বান্ধবীর বাসায় দাওয়াত দিতে। বাসা থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। বান্ধবীর নাম অবনী। অবনী আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি। অবনীর বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না। আমাকে রিক্সা করে বাসার দিকে যেতে দেখে অবনী বের হলো। আমি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে অবনীর সাথে বাসায় ঢুকলাম। আমরা বসে আড্ডা দিছি। কিছুক্ষণ পর আন্টি আমার জন্য চা নাস্তা নিয়ে আসলেন। আন্টিকে দেখে আমি সালাম দিলাম। আমার সাথে একটু কথা বলে আন্টি ভেতরে চলে গেলেন। আমি আর অবনী চা খাচ্ছি। চায়ের কাপে চমক দিতে দিতে অবনী বলছে, জানিস, আবির তোর কথা অনেকবার জিজ্ঞেস করেছে আমি কেন কলেজে যেতে পারছি না। আবিরকে বলিসনি? বলেছি তো। তাহলে তোকে দেখতে পারছে না বলে ছেলের অবস্থা তো পাগল প্রায়। কি বলছিস? হ্যাঁ রে, গতকাল ফোন নাম্বারটা দিয়েছে আর বলেছে সেটা যেন তোকে দিই, আর আজকেই কথা বলতে বলেছে। আচ্ছা, নম্বরটা দে। অবনীর কাছ থেকে নম্বরটা আমার মোবাইলে নিয়ে চাচুর বিয়ের কার্ডটা দিয়ে বাসায় চলে আসলাম। তখন প্রায় সন্ধ্যা হতে চলল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাবছি একটু পর আবিরকে কল দিব, কিন্তু বাসায় তো সবাই আছে। কথা বলতে শুনলে অনেক ঝামেলা হবে, আর কাজিনগুলো তো এক একটা ফাজিলের ডিব্বা। কথা বলতে দেখলে তিল থেকে তাল করবে। তাই ভাবলাম একটু পর আবিকে ছাদে নিয়ে কল দিব। আপাতত ছাদে কেউ যাবে না। কে কোথায় আছে দেখে নিলাম। যে যার মতো কাজ করছে, কিন্তু আদিব ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। সে যেখানে যাবে যাক, আমার কি। কিছুক্ষণ অপেক্ষা করলাম। এর মধ্যে তনু এসেছে ম্যাথ বুঝিয়ে নিতে। মেয়েটা অঙ্কে কখনো পাশ করতে পারে না। কত যে ব্যাতের বাড়ি খেয়েছে অঙ্কের জন্য তার কোনো হিসেব নেই। আমি তো মাঝে মাঝে তনুকে ফেলুদা বলে ডাকি। ফেলুদাকে ম্যাথ বুঝিয়ে দিয়ে একটু পর গেলাম ছাদে। ততক্ষণে অন্ধকার নেমে এলো। রাতের পরিবেশটা খুব সুন্দর। ঝিরিঝিরি বাতাস। পূর্ণিমার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বাতাসে চুলগুলো উড়ছে। সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। এমন অনুভূতিগুলো খুব কম মানুষ ভাষায় প্রকাশ করতে পারে। যাই হোক, আবিরকে কল দিলাম। হ্যালো, চিনতে পেরেছ? জি মহারানী, চিনতে পেরেছি। বাব্বা, এইটুকুতেই মহারানী? হ্যাঁ, তুমি তো আমার মহারানী। তাই এইটুকু কথা বলতে মনে হচ্ছে কে যেন পেছনে আসে। আমি লাইন কেটে পেছনে ফিরে তাকাতে দেখি আদিব ভাইয়া। ভাইয়াকে দেখে আমার একটু ভয় লাগছে, যদি দুপুরের মতো কোনো অঘটন ঘটায়। আমি তাড়াতাড়ি করে তার সামনে দিয়ে চলে যাচ্ছি। আমাকে চলে যেতে দেখে আদিব ভাইয়া বলল, দাঁড়া। কেন? একটু থাক না। কেন থাকবো? দেখ কত সুন্দর পরিবেশ। আমি এসেছি বান্ধবীর সাথে কথা বলতে। এখন কথা শেষ, চলে যাব। এই কথা বলে আমি ছাদ থেকে নেমে যাচ্ছি। আমি চলে যাওয়ার ভান করে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমি আদিব ভাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না। আমি চলে গেছি ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছাদের এক কোণায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে গলায় সুর ধরেছে। আমিও মনের অজান্তে চোখ বন্ধ করে গানটা শুনছি। গিটার ছাড়াও খালি গলায় এত সুন্দর গান সত্যি অসাধারণ। মুগ্ধ না হয়ে পারা যায় না। গানটা শেষ হতেই মনে হলো আমার ঘোর কেটেছে। আদিব ভাই আমাকে দেখার আগে আমি তাড়াতাড়ি নিজের রুমে চলে আসলাম। এসেই ভাবছি সবাই যখন ঘুমিয়ে পড়বে আবিরকে কল দিব। আদিব ভাইয়ের জন্য তো ভালো করে কথাও বলতে পারিনি তখন। যেদিন প্রথম কলেজে গিয়েছি সেদিন আবিরের সাথে আমার প্রথম দেখা। সব কিছুই প্রথম। ছেলেটার লেখাপড়ায় ভীষণ ভালো, দেখতে সুদর্শন তো বটে। আমি কলেজ যাওয়ার কিছুদিন আগে থেকে অবনী কলেজ যেত। বাসায় ঝামেলার কারণে আমি কয়েকদিন কলেজে যেতে পারিনি। এর মধ্যে আবিরের সাথে অবনীর পরিচয় হয়। যাই হোক, অবনীর সাথে একটা ছেলে প্রায় 2 বছর ধরে প্রেম চলছে। আমি যেদিন প্রথম কলেজ যাই সেদিন অবনী এক কোনায় বসে খাচ্ছিল। পাশে আবিরও ছিল। দুজনের মধ্যে কথা হচ্ছে। আমি অবনীর পাশে গিয়ে দাঁড়ালাম। অবনী কাছে তাদের নাকি সম্পর্ক ভেঙে গেছে। ছেলেটা অবনীকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। অবনীর সব কথা মোটামুটি আমি জানি, কিন্তু কিছুদিন কথা না হয় এ কথাটা জানতাম না। আবির অবনীকে খুব করে বোঝানোর চেষ্টা করছে। আবির বলছে, তোরা দুজন এতদিন একসাথে ছিলি, মানুষটাকে ছাড়া যে থাকতে পারবি না সেটা খুব ভালো করে বুঝতে পারছি। তুই যদি বলিস অয়নকে ছাড়া থাকতে পারবি, আমি কখনো বিশ্বাস করব না। দিন শেষে ঠিকই নীরবে এইভাবে কাঁদবি। যে মানুষটাকে তুই তোর ভরসার কাঁধ ভেবেছিস তাকে এইভাবে হারাতে দিস না। অয়নের নম্বরটা আমাকে দে,
বাকিটা আমি দেখছি। আমি পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুধু আবিরের কথাগুলো শুনছি। আবির অয়নকে কি বলছে জানি না, কিন্তু পরের দিন থেকে অবনী আর অয়নের মধ্যে সবটা ঠিক হয়ে গেল। তাদের প্রেম আবার আগের মতো চলতে লাগলো। সেদিনে আবিরের প্রতি আমার দুর্বলতাটা তৈরি হয়। কি সুন্দর করে না বোঝালো সবটা। এর মধ্যে যে কয়দিন ক্লাস করেছি আমার দিকে আবিরের অভিযোগই তো ছিলই। কলেজ থেকে ফেরার পথে প্রতিদিন প্রায় অনেকটা পথ আমার পিছনে পিছনে চলে আসতো। হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয়েছে, একেবারে ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টিতে একগুচ্ছ কদম নিয়ে আবির আমার সামনে এসে দাঁড়ালো। মুঠো ভর্তি কদম আমার দিকে বাড়িয়ে দিয়ে লাজুক ভঙ্গিতে প্রপোজ করে বসল। যদিও আগে অবনীকে দিয়ে কয়েকবার বলিয়েছে, কিন্তু আমি চেয়েছি সরাসরি প্রপোজটা করুক। এত গুছিয়ে কথা বলতে পারা ছেলেটাও সেদিন কেমন যেন অগোছালো হয়ে গেল। আমার দিকে কদমগুচ্ছ বাড়িয়ে দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, তোমার অনুমতি পেলে আমার বাকিটা জীবনের প্রতিটা মিনিট তোমাকে ভালোবাসতে চাই। খুব ইচ্ছে হচ্ছিল আরও কিছু বলুক, আরও বেশি করে বলুক, আর আমি শুনি, কিন্তু আর কিছুই না বলে চুপ হয়ে গেল। আমি হাত বাড়িয়ে কদমগুলো নিয়ে কিছু না বলে বাসায় চলে যাচ্ছি। মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে বলছে, উত্তরের অপেক্ষায় থাকবো কিন্তু। আমি পেছনে তাকাতে আবির লজ্জায় চোখজোড়া সরিয়ে নিল। আমি তো লজ্জা পাচ্ছিলামই, আবিরও লজ্জায় একেবারেই লাল। তারপর আবিরের সাথে আর কোনো কথা হয়নি। তারপর থেকে তো আর কলেজ যাওয়া হয়নি। চাচুর বিয়ে নিয়ে আসি, কাল চাচুর গায়ে হলুদ। সবাই টুকটাক কাজ সেরে যে যার মতো করে ঘুমিয়ে পড়ল। তখন রাত প্রায় 1টা বাজতে চলেছে। সবাই যখন ঘুমের ঘোরে আমি আবিরকে কল দিলাম। আবির কল রিসিভ করতেই নিচু গলায় ফিসফিস করে কথা বলছি। তা না হলে তনু সবটা শুনে ফেলবে আর সবাইকে জানা তাই বুঝাবে। হ্যালো, তুমি ঘুমাওনি? না, মাত্র আসলাম ঘুমাতে। তুমি আর কল দিবে না মনে করে আমি ঘুমিয়ে পড়েছি। মোবাইলটা বেজে উঠতে ঘুম ভেঙে গেল। ও সরি, তাহলে ঘুমাও তুমি। না, পরে ঘুমাবো। কি করেছো এতক্ষণ? বাসায় অনেক ঝামেলা, তুমি তো জানোই। হ্যাঁ, অবনী বলেছে তোমার চাচুর বিয়ে, আমাকে তো দাওয়াত দিলে না। মাথা খারাপ? আম্মু ছেলে ফ্রেন্ড বাসায় এনেছি, জানলেই যে কি করবে আমি নিজেও জানি না। কি, আমি এখনও তোমার ফ্রেন্ড? নয়তো কি? ফ্রেন্ডই তো। না, ফ্রেন্ড না। বলো কি? ইস, জানি না আমি আর আবির ঘুম চালানো কণ্ঠে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখছি মোবাইলটা কানের নিচে চাপা পড়ে আছে। মোবাইলটা রেখে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। সবাই ব্যস্ত, বিয়ে বলে কথা, ব্যস্ততা তো থাকবেই। সবাই মিলে মেহেদি দিচ্ছে। কয়েকজনের মধ্যে ইতিমধ্যে দেওয়া শেষ, সেখানে ফেলে দেওয়া আছে। আমাকে ডাকছে মেহেদি দিতে। একগাল হাসি দিয়ে হাতগুলো উপরে করে আমাকে বলছে, আপু দেখো সবাই মেহেদি দিচ্ছে, আমিও দিয়েছি। ভালো করেছিস। তুই দিবি না? না, আমি দিব না। তুই দিয়েছিস হয়েছে, তাই তুই তো কিছুক্ষণ পড়তে বসতে পারতি। বিয়ে বলে কি পড়তে বসা যায় না? অঙ্কে তো আজীবন ফেল মারিস। ওফ আপু, তুইও পারিস বটে। যেখানে সেখানে আমাকে অপমান করিস শুধু। তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। এই কথা বলে রাগে দুঃখে এক বুক হতাশা নিয়ে গজগজ করতে করতে চলে গেল। তনু ক্লাস 9-এ উঠেছে এবার। তনুকে অঙ্কের কথা বলে বলে মাথা খারাপ করে দেই। আমি ওর সাথে এইসব করে বেশ মজা পাই। যাই হোক, সব ঠিক করেছে, আজকে শাড়ি পরবে। ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি আর মেয়েরা বেগুনি আর বাসন্তী রঙের শাড়ি। আমি ঠিক করেছি শাড়ি পরব না। শাড়ি পরতে ইচ্ছে করলেও সামলাতে পারি না, তাই আমার জন্য ড্রেসই ভালো। সবাই চাচুর বিয়ের জন্য একই রকম শাড়ি নিয়েছে, মা আর চাচিরাও। এদিকে বাবার চাচুরা একই রকম পাঞ্জাবি বানিয়েছে। বিয়ের বাড়ির সন্ধ্যা মানে অন্যরকম কিছু। সন্ধ্যা হতে আমরা যে যার মতো তৈরি হচ্ছি। মুখোমুখি দুটো রুম, একটাতে মেয়েরা তৈরি হচ্ছে, অন্যটাতে ছেলেরা। কেউ শাড়ি পরছে, কেউ চুল ঠিক করছে, কেউ সাজগোজ করছে। পুরো বাড়ি জুড়ে হইহুল্লোর ব্যাপার। আমার তো অত ঝামেলায় পড়তে হয়নি। ড্রেসটা পরেছি, হালকা সেজেছি, চুল খুলে দিয়েছি। আমি সবার আগে তৈরি হয়ে রুম থেকে বের হলাম। আমি যেই না দরজা খুলেছি, সামনাসামনি যে রুমটা আছে সেটার দরজাটাও কে যেন খুলেছে। কেউ একজন একটা নীল পাঞ্জাবি পরে বের হচ্ছে। আমার দিকে ফিরে তাকাতে দেখছি আদিব ভাইয়া। আমি তো অবাক। আমি যতদূর জানি ছেলেদের পাঞ্জাবির রং ঠিক করা হয়েছে হলুদ, আর সবাই হলুদই বানিয়েছে। তাহলে ভাইয়ার গায়ে এই রঙের পাঞ্জাবি কেন? আমিও নীল পরেছি, ভাইয়াও নীল পরেছে। ভাইয়া আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমার দিক থেকে তার চোখই সরছে না। কোনো ছেলে যখন কোনো মেয়ের দিকে এইভাবে তাকায়, সেই সময়টা হলো মেয়েদের জন্য সবচেয়ে অস্বস্তিকর অনুভূতি। তখন কোনো মেয়ে স্থির থাকতে পারে না, আর লজ্জায় ঘামতে থাকে। আমার অবস্থাও ঠিক এইরকম। ভাইয়া আমাকে নিচু গলায় বলছে, একটু এদিকে আসবি? কোথায় যাব? চল না, কথা আছে। যা বলার এইখানে বলো। আরে আয় তো, বলে আমার হাত ধরে নিয়ে গেল। জায়গাটা ঘরের একেবারে কোনায়, সেদিকে তেমন কেউ আসা যাওয়া করে না। আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে ভাইয়া বলল, তোর জন্য। কি আছে এতে? নিজেই দেখে নে। বলো না, তুই দেখ।
কাগজে মোড়ানো প্যাকেটটা খুলতে দেখলাম 2 ডজন কাচের চুড়ি, তাও আবার ড্রেসের সাথে মিলিয়ে নীল রঙের। তুমি কিভাবে যেন আমি নীল ড্রেস পরব? জেনে নিয়েছি কারো কাছে। ফেলুদা, আমি আগে টের পেয়েছি আমার প্রতি আদিব ভাইয়ের দুর্বলতা আছে, কিন্তু আজ পুরোপুরি নিশ্চিত হলাম। একটু পর দেখলাম তনু আমার দিকে আসে। সে আমাকেই খুঁজছিল তার চুল বেঁধে দেওয়ার জন্য। আদিব ভাইয়া তনুকে দেখতে পেয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বলছে, চুড়িগুলো হাতে দিবি কিন্তু। আমার হাতের একটা আঙ্গুল স্পর্শ করে হাতের ওপরের দিকে তুলে অন্য হাতের চুড়িগুলো শক্ত করে ধরে আমার চোখে চোখ রেখে আদিব ভাইয়া বলছে, আমি জানতাম তুই চুড়িগুলো পরবি। কম দামি হলেও তোর হাতে এত সুন্দর মানিয়েছে, যে কোনো হীরার অলঙ্কারকে যেন হার মানাবে। আমি তখন আয়নার সামনে বসেছিলাম, তনুকে চুল বেঁধে দিয়ে রুমে এসে চুড়িগুলো পরছিলাম, আর তখনই আদিব ভাইয়া রুমে চলে আসে। আদিব ভাইয়া এই মুহূর্তে আমার হাতটা এমন যত্ন করে ধরেছে, মনে হচ্ছে জীবনে প্রথম কোনো পুরুষ মানুষ পবিত্রতা নিয়ে আমাকে স্পর্শ করছে। আমি জোর দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। এভাবে হুটহাট আমার হাত ধরবে না তুমি। তোর হাত ধরার পুরোপুরি অধিকার আমার আছে। অধিকার কিসের? আমি যখন মানা করেছি তখন আমার কথাই শেষ কথা। তুমি যাও। আমাদেরকে এইভাবে একা কথা বলতে দেখলে পরে অনেক ঝামেলা হবে। তোর সাথে আমার এইভাবে কথা বলার অনুমতি আছে বলেই বলছি। অধিকার, অনুমতি এসব কি বলছো? হেয়ালি করে কথা না বলে যা বলার সরাসরি বলো। জানোই তো আমি এসব পছন্দ করি না। আদিব ভাইয়ের মনে কি এসেছে বুঝতে পারলাম না। হঠাৎ আমার কানের পাশে চুলগুলো সরিয়ে কানের নিচে যত্ন করে হাত দিয়েছে। মনে হচ্ছে কিছু একটা বলবে। এমন সময় ফেলুদা হাজির। ফেলুদাকে দেখে আদিব ভাইয়া তাড়াতাড়ি করে আমার কানের পাশ থেকে হাত সরিয়ে নিল। ফেলুদার রুমে ঢুকিনি, এত ব্যস্ততা তার মধ্যে। রুমের বাইরে দাঁড়িয়ে বলছে, আপু তোরা এখানে? এদিকে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। কনের বাড়িতে যাওয়ার জন্য সবাই তৈরি, তাড়াতাড়ি আয়। এই কথা বলে তনু চলে গেল। মেয়েটা এমনই, বড় হচ্ছে ঠিকই, বুদ্ধি এখনো হাঁটুর নিচে পড়ে আছে। তনু যাওয়ার পর আমি অভিমান জড়ানো কণ্ঠে আদিব ভাইয়াকে বলছি, তনুর জায়গায় অন্য কেউ চলে আসলে ব্যাপারটা কেমন হতো বুঝতে পারছো তো? যাও তুমি এখান থেকে। রাগ করছিস কেন? রাগ করার জন্য বিশেষ মানুষ হতে হয়। আমি বিশেষ মানুষ না বলছিস? উফ, যাও তো ভাই, কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ, গাড়িতে আমার পাশে বসবি। আদিব ভাইয়া চলে গেল। আমি আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে ভাবছি চুড়িগুলো খুলে রাখবো। আবার ভাবলাম না থাক, অন্য কোনো উপর হলে আমি কখনো নিতাম না। চুরি বলে নিয়েছি, প্রিয় জিনিস কখনো ফিরে দিতে নেই। আয়নায় নিজেকে দেখলাম, সব ঠিক আছে। রুমের দরজাটা বন্ধ করে বের হলাম। বাসা থেকে বের হতে হতে ভাবছি আদিব ভাইয়া তখন কিসের অনুমতির কথা বলছে। গভীর কিছু নয় তো? না, এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না। আকাশ কুসুম কল্পনা করতে করতে গাড়িটা যেখানে রাখা আছে সেখানে গেলাম। আমি আসতে দেরি হয়, যে যার সিটে বসে পড়েছে। আদিব ভাইয়ের পাশে মাত্র একটা সিট খালি দেখে তনুকে বললাম, তুই ওই খালি সিটটাতে বস, আমি তোর সিটে বসবো। পড়ালেখা নিতে খুব অহংকার তোমার, বসো এবার তোমার সিটে। আমি আমার জায়গাতেই বসবো। কি আশ্চর্য, এখানে পড়ালেখা আসছে কেন? দেখ, বড়দের কথা শুনতে হয়। আসছে কত বড় হতে। যখন কোনো কাজ করে দিতে বলি তখন কই থাকো। এত একঘেয়েমি মেয়ে আমি জীবনেও দেখি নাই। আদিব ভাইয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আমার এত রাগ লাগছিল, ইচ্ছে হচ্ছিল ফেলুদার গালে কষে কয়েকটা চর বসিয়ে দিই। আর না পারতে আদিব ভাইয়ের পাশের সিটে গিয়ে বসলাম। আদিব ভাইয়ের পাশে বসার পর আমার কানের খুব কাছে এসে চুপি চুপি বলছে, আমি মনে করেছি চুড়িগুলো খুলে ফেলবি। তুমি যা মনে করবে সেটাই হতে হবে। এইভাবে বলছিস কেন? চুপ, একদম চুপ, খবরদার। আর একটা কথা বলে আমি গাড়ি থেকে নেমে যাব। আদিব ভাইয়া মুখ কালো করে মাথা ঝুঁকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাচ্চাদের মতো আচরণ করছে। মনে হচ্ছে আমার পকায় কাজ হয়েছে। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আমরা কনের বাড়িতে পৌঁছলাম। সেখানে আদিব ভাই আমার সাথে কথা বলছে না ঠিকই, কিন্তু সারাক্ষণ আমার পিছু পিছুই হাঁটছে। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। গায়ে হলুদের যত আনুষ্ঠানিকতা আছে সবকিছু শেষ করে বাসায় ফিরলাম। কনে পক্ষ থেকে মেহমান আসলো, তারাও সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে চলে গেল। রাত প্রায় অনেক হয়ে গেল। রাত বলে ভুল হবে, প্রায় ভোর হতে চলেছে। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে আবিরের সাথে আর কথা হয়নি, ঝামেলায় ছিলাম তাই। তাছাড়া আমি আবিরকে মানা করেছিলাম কল না দিতে, কেউ যদি দেখে কথা বলছি আর মাকে বলে দেয় আমি তো শেষ। আমি একবার ভাবলাম কল একটা দিয়ে দেখি আবিরকে, আবার ভাবলাম না থাক, শুধু শুধু কল দিয়ে এত রাতে বিরক্ত করব না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘণ্টা দুয়েক পর আমার ঘুমটা ভেঙে গেল। সকাল হয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরে পাখির ডাক শুনতে পাচ্ছি।
দিনের শুরুর ভাগটা এক নজরে দেখে নেওয়া যাক। জানালার পর্দাটা সরালাম। জানালার গ্রিল ছুঁয়ে সূর্যের প্রথম স্নিগ্ধ কিরণ আমার মুখ ছুঁয়েছে। হালকা বাতাস, অন্যরকম অনুভূতি। চা খেতে খেতে সকালটা দেখতে মন্দ হয় না। হাত মুখ ধুয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম ছাদে। আকাশ আমার খুব পছন্দ। ছাদে খালি পায়ে হাঁটছি আর চায়ের কাপে একবার দুইবার করে চুমুক দিচ্ছি। ছাদে গেলে আমার জন্য অন্যরকম ভালো লাগে। আমার বাবা চাচারা নতুন করে কোনো ঘর বাঁধেনি। দাদু ভাইয়ের বেঁধে দেওয়া সেই পুরনো ঘরেই আছি। বিশাল জায়গা নিয়ে আমাদের ঘরটা, অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো দেখতে। ঘরটা যেন পুরনো ঐতিহ্যের নিদর্শন। ছাদ থেকে নেমে দেখছি সবাই ঘুম থেকে উঠে গেল, যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। মা চাচি আর ফুপুরা উপহারগুলো ঠিক করে নিচ্ছে। বাবার চাচারা সবাই কোণের বাড়িতে কি কি পাঠাবে এইসব নিয়ে আলোচনা করছে। আর দাদিরা একপাশে বসে পাঞ্চি পাচ্ছে। কাজিনরা তো আছে আজকে কোন ড্রেসটা পরবে সেই গবেষণায়। দুপুর হতে না হতেই সবাই তৈরি। বরযাত্রী বলে কথা। এইটাই চাচুদের দিক থেকে আমাদের বাসায় শেষ বিয়ে, তাই সবাই এত আনন্দ করছে। সবাই চলে গেলাম নতুন চাচিকে আনতে। আদিব ভাইয়া যদিও আজকে আমাদের সাথে যেতে চেয়েছে। আমার এক চাচাতো ভাই আদিব ভাইয়াকে তার সাথে যাওয়ার জন্য জোর করাতে আর আমাদের সাথে যেতে পারেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বউ নিয়ে ঘরে ঢুকলাম। সবাই জনে জনে নতুন বউকে দেখতে আসে। হই হুল্লোড় একটা ব্যাপার। বিয়ে দিনটাও ভালোই ভালোই কেটে গেল। এর মধ্যে আদিব ভাইয়া আমার সাথে আর কথা বলেনি। সে যে গাড়িতে ধমক দিয়েছি, এরপর থেকে কথা বন্ধ। বউ নিয়ে আসার পর আবিরের সাথে একটু কথা হয়েছিল ফোনে। মা খাবার খেতে ডাক দেওয়ায় আর পারিনি কথা বলতে। আবিরের মুখে একটাই কথা, কখন আবার কলেজে যাব। আমাকে ছাড়া নাকি তার ভালো লাগে না। আমারও আবিরকে খুব দেখতে ইচ্ছে করে। সেই যে দেখেছি আর তো দেখাই হয়নি। রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 2 দিন যা ধকল গেল, খুব ক্লান্ত, তার উপর ঘুম হয়নি ভালো করে। সবকিছু সামলে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। বেলা হয়ে গেছে অনেকক্ষণ, মাত্র আমার ঘুমটা ভাঙল। আজকে বেশ ভালো ঘুম হয়েছে। 2 দিনের ঘুম পুষিয়ে নিয়েছি। সবাই নাস্তা করছে। এতদিন এত মজা করেছি যে সবার কথা খুব মনে পড়বে, খারাপ লাগবে। একটু বেলা হতেই একে একে অনেক মেহমান যার যার বাসায় চলে গেল। তবে কাজিনরা সবাই আছে, তারা আগামীকাল চলে যাবে। ফুপাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবাই। আদিব ভাইয়েরাও কালকে চলে যাবে। খালা আমাকে বলেছে আদিব ভাইয়ের ছোট বোন শান্তার পরীক্ষা সামনে, আর বেশি দিন থাকতে পারবে না এখানে। দুপুরের খাবারটা শেষ করে দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়ে সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। শেষ আড্ডা। কালকে তো সবাই চলে যাবে। আড্ডায় বাসায় সবাই গোল করে বসেছে। আড্ডার আসর থেকে কিছু দূরে জানালার পাশে একটা গল্পের বই নিয়ে চেয়ার পেতে আমি বসলাম। সবাই আড্ডায় ব্যস্ত, আর আমি গল্পের বই পড়ছি। আদিব ভাইকে সবাই বলছে একটা গান ধরতে। আমি একটা বিষয় খেয়াল করেছি, ভাইয়াকে বকা দেওয়ার পর থেকে কেন যেন মনমরা হয়ে আছে। হোক মনমরা, তাতে আমার কি। ভাইয়া বলছে আজকে তোদের গান শোনাবো না, আজকে সবাইকে আমার একটা পছন্দের কবিতা শোনাবো। সবাই তো মহা খুশি। এতদিন গান শুনেছে, আজকে শুনবে কবিতা আবৃত্তি। ভাইয়া নিচু গলায় আবৃত্তি শুরু করলো। নিথর দিঘির পাড়ে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত বড় প্রতারক। এইটুকু বলে চুপ করে গেল। আমার চোখ বই থেকে সরে গেল আদিব ভাইয়ের দিকে। তাকাতে দেখে ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। যদিও আমি বই পড়ছিলাম না, মন দিয়ে ভাইয়ার আবৃত্তি শুনছিলাম। আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবার বলতে লাগলো, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার দিকে। আমি যতদূর জানি কবিতাটা অন্যরকম, কিন্তু ভাইয়া এই কটা লাইনে বেছে বেছে বলল। ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে 2 হাত মেলে ধরেছি ওপরের দিকে, তাকিয়ে চোখ বন্ধ করে ভিজে যাচ্ছি। কখন আদিব ভাইয়া পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। আড্ডার মাঝে বৃষ্টি শুরু হয়েছিল। আমি বৃষ্টি দেখলে লোভ সামলাতে পারি না, তাই ছাদে চলে এসেছি ভিজতে। ভাইয়া 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসে। ভাইয়াকে দেখে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে গেলাম। ভাইয়া আমার খুব কাছে চলে এসেছে। 2 হাত দিয়ে যত্ন করে আমার মুখটা আস্তে করে চেপে ধরেছে। আমি আদিব ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছি। কালকে তো চলে যাব, দিনে অন্তত একবার আমার খবর নিস। আমি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। দুজনই অনবরত বৃষ্টিতে ভিজেই যাচ্ছি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা সত্যি করে বলতো, তুই কিছুই বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? কোনটা? আর কত পুরাবি আমাকে বলতে পারিস? আমার জন্য তোর হৃৎপিণ্ডে একটু কি রক্তক্ষরণ হচ্ছে না? দেখছিস তো আর পারছি না আমি, আর পারছি না রে হৈমন্তীরা। এটুকু বলতে আদি ভাইয়ের কণ্ঠের স্বর বলতে গেল। ভাইয়ের গলাটা কেমন যেন বুঝে বুঝে আসছে। আমি ভাইয়ের চোখের দিকে তাকাতে দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে চোখের জল গড়িয়ে পড়ছে। চোখের পানির এই এক জোর। বৃষ্টির পানি আর চোখের পানি আলাদা করে চিনতে হয় না। এই মুহূর্তে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড বিষাক্ত হয়ে উঠেছে আমার কাছে।
নীরবতা কাটিয়ে আমি বললাম, বাসায় চলো। আদিব ভাইয়া খুব চেষ্টা করছে চোখের পানি আড়াল করতে। ভালোবাসাটা হয়তো না দেখার ভান করে থাকতে পারি, কিন্তু চোখের পানি একটা মানুষের কষ্ট। আমি উপরে উপরে যতটা কঠিন, ভিতরে ভিতরে ঠিক ততটাই নরম। আদিব ভাইয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আর দাঁড়াতে পারিছি না। আমারও যে কষ্ট হচ্ছে। আদিব ভাইয়াকে ছাদে একা রেখে আমি নিজেই ছাদ থেকে নেমে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছি। শুনেছি ছেলেদের চোখের পানি খুব ভয়ানক। মেয়েরা কাঁদলে যত মায়া লাগে, ছেলেরা কাঁদলে তার চেয়ে বেশি ভয়ানক লাগে। ছেলেদের মনের আকাশে মেঘ জমলেও চোখে বৃষ্টি ঝরতে নেই। তারা নাকি দীর্ঘশ্বাস দিয়ে কষ্টকে আড়াল করে। বাবাকে কতবার দেখেছি এইভাবে কষ্ট আড়াল করতে। এই জাতটা এমনই। আমি বড্ড অসহায় এই মুহূর্তে। আবিরকে যে ভালোবেসে ফেলেছি, ছেলেটাও তো আমাকে চোখে হারায়। আমিও তার নাম হৃৎপিণ্ডে যত্ন করে লিখে ফেলেছি। আমাকে এক পলক দেখার আকতিতে সেও দুমড়ে মুচড়ে শেষ হয়। আদিব ভাইয়া যদি আবিরের কথা জানে, জানি না কি হবে। দুইটা মানুষ বড্ড অবেলায় চলে গেল জীবনে। কিছুক্ষণ পর তনু এসে ডাকছে। দরজাটা খুলতে আমার চোখের দিকে তাকিয়ে বলছে, আপু, তোর চোখগুলো লাল কেন? আবার বৃষ্টিতে ভিজেছিস? মাথা ব্যথা করছে তাই না? আমি গরম গরম চা বানিয়ে দিই। মন খারাপ? না। আচ্ছা তুই বস, তোর জন্য আর আমার জন্য চা বানিয়ে আনছি। তনু চা বানাতে চলে গেল। আমি আমার রুমে বসে আছি। হঠাৎ খেয়াল করলাম আমার রুমের সামনে দিয়ে খালা মায়ের রুমের দিকে যাচ্ছে। আমি ভাবলাম যাই খালার কাছে জিজ্ঞেস করি কালকে কখন যাবে। খালার পিছু পিছু গেলাম। খালা মায়ের রুমে ঢুকতে ঢুকতে মাকে বলছে, তোর সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা বাবু, বলো। আমি ভাবলাম এখন রুমে ঢুকলে হয়তো তাদের কথা বলতে অসুবিধা হবে। যে কথা জানতে এসেছি সেটা পরে জেনে নেব। আমি আবার আমার রুমের দিকে দুয়েক পা বাড়াতে কানে লাগলো। হৈমন্তীরা তো ইন্টারে পড়ছে। অল্প বয়সের মেয়ে কখন কোন দিকে মন ঘুরে যায় বলা যায় না। ওদের জোড়াটা দিয়ে দিই, কি বলিস? এটুকু কথা কানে ভেসে আসতে আমি দরজার পাশে দাঁড়ালাম। আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। মা বলছে, আরও পড়ুক, পরে ভাবলে ভালো হয় না? পড়ুক না, তাতে কি হয়েছে? আজকাল কলেজে যায়, দিনকালও ভালো না। বাইরের জগৎ কেমন তা তো জানিসই। আচ্ছা, ওর বাবার সাথে কথা বলে জানাবো। এটুকু শুনেই আমি নিজের রুমে চলে আসি। মা আর খালা আমার বিয়ে নিয়ে কথা বলছে। এইটুকু বুঝতে পারছি। এখন কেন বিয়ে? কার সাথেই বা বিয়ে? না, এমন কিছু কোনোভাবেই হতে পারে না। সেদিন আদিব ভাইয়া অধিকার, অনুমতি বলতে এ কথা বোঝায়নি তো? না, আমার মাথায় কিছুই আসছে না। আদিব ভাইয়া যদিও এখনও পড়ালেখা করছে, কিন্তু তার বাবার বিশাল ব্যবসা। আদিব ভাইয়েরা এক কথায় জমিদারের ছেলে, তাই বাইরে চাকরি কোনো প্রয়োজন পড়ে না। লেখাপড়া করে ঠিকই, কিন্তু বাবার ব্যবসাটাই দেখে। ভাইয়ার বড় ভাইটাও পড়ালেখা করেছে, কিন্তু বাইরে চাকরি করেনি। হিসাবটা গরমিল লাগছে, কোনোভাবে মিলছে না। আদিব ভাইয়া তাহলে কি জানে যে তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে? জানতেও পারে, কারণ সেদিনের আড্ডায় ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে ছোটবেলার কথা বলেছিল। এখনও মনে আছে আমার। যদিও জেনে থাকে তাহলে বারবার আমার মনোযোগ পেতে চেয়েছে কেন? এটাই তো সে নাও করতে পারত। কিছুই মাথায় আসে না। আদিব ভাই এখন আমার কাছে পুরোপুরি প্রশ্নবিদ্ধ। তনু চা বানিয়ে এনেছে। আর কিছু পারুক বা না পারুক, চাটা বেশ ভালোই বানাতে পারে। আমি আর তনু চাটা খেয়ে নিলাম। তনু মায়ের রুমে চলে গেল। আবিরকে একটা কল দেওয়া উচিত। মোবাইলটা নিয়ে দিলাম কল। হ্যালো মহারানী। মন খারাপ? মনে মনে ভাবলাম, কিভাবে জানলো যে আমার মন খারাপ? কেন বলছো? আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মন খারাপ। আবিরকে বুঝতে দেওয়া যাবে না যে মন খারাপ। এমনিতেই দেখা হয় না, তার উপর যদি এসব বলতে যায় আরও মন খারাপ করে ফেলবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, নাস্তা করেছ? আগে বলো, মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? না তো, আমার মন একদম ভালো। দেখো আমি হাসছি। হ্যাঁ, নাস্তা করেছি। তুমি করেছো? করেছি। আচ্ছা শোনো না, তোমাকে না দেখে আর থাকতে পারছি না। একটু দেখা করো। তুমি ছাদের এক কোণায় দাঁড়াবে, আমি তোমাকে মন ভরে দেখব। পাগল হয়েছ? কেউ দেখবে তো? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চেষ্টা করছি আমি। চেষ্টা না দেখা করতে হবে। আচ্ছা আসো। এখন আসি? আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই। আমি আড়াল থেকে একটা বাড়ির জন্য দেখব তোমাকে। আচ্ছা, এসে কল দিও। আমি লাইনটা কেটে দিলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল প্রায়। এতক্ষণ মন খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেল। ছেলেটার পাগলামি আর নিতে পারছি না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। নিজেকে বারবার আয়নায় দেখছি। লজ্জা ভয় সব মিলে আমার ভেতরে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। অস্থিরতা তো আছেই, হাত পা কাঁপছে। এমন অস্থিরতা কাজ করছে যে স্থির থাকতেই পারছি না। কম করে হলেও এই কয়েক মিনিটে ২০-২৫ বার আয়নায় নিজেকে দেখা শেষ। প্রথম প্রেমের অনুভূতিগুলো এমনই হয়, নিজের সাথে না ঘটলে বুঝতামই না।
আবির কল দিয়েছে, রিংটং বাজছে, সাথে হৃদস্পন্দনও বাড়ছে। সিঁড়ি অব্দি স্বাভাবিকভাবে হেঁটে গেলাম। এরপর ব্যস্ততা নিয়ে হাঁটার গতি বাড়িয়ে তাড়াহুড়ো করে ছাদে চলে গেলাম। নিজেকে আর সামলাতে পারছি না। কয়দিন পর যে দেখব আবিরকে। আবির আমাদের বাড়ির সামনে এক কোনায় দাঁড়িয়ে আছে। আমি আবিরের দিকে তাকাচ্ছি, আর আবির আমার দিকে। দুজোড়া চোখ যেন অন্য কোনো দিকে সরছে না। খুব করে ইচ্ছে হচ্ছিল সামনাসামনি দাঁড়িয়ে দুজন হাত ধরাধরি করে একজন অন্যকে মন ভরে দেখি। এর মধ্যে তনু কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করতে পারেনি। আবিরকে দেখে নেয়নি তো। তনুকে দেখার সাথে সাথে কলিজায় মোচড় দিয়ে উঠল। আপু, তুই এখানে কি দেখছিস? কই কিছু না তো। আমি তো দেখলাম দেখছিস। ততক্ষণে আবির চলে গেছে। যা তো এখান থেকে, তুইও চল। তুই গেলেই যাব। আচ্ছা আপু, কালকে তো আদিপ ভাইয়েরা চলে যাবে, তোর মন খারাপ লাগবে না? তনুর কথায় আমার কোনো মনোযোগ নেই। আবির এখনও আছে কি না সেটা দেখতে উকিঝুঁকি মারছি। কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো তনুকে দেখে চলে গেছে। কতদিন পর দেখা হলো, তাও ফেলুদা এসে ঝামেলা করলো। একটু ছাদে অপেক্ষা করে আবিরকে দেখতে না পেয়ে নেমে গেলাম। ফেলুদাও আমার সাথে সাথে নেমে গেল। এর মধ্যে আমি পুরোপুরি ভুলে গেলাম যে একটু আগে আমার মনটা খারাপ ছিল। ছাদ থেকে নামতেই আবিরের কল। তনুকে বললাম, দেখ তো, মা বোধহয় তোকে ডাকছে। কই শুনলাম না তো। আমি শুনেছি, যা তুই। তনু সরে যেতে আবিরের কল রিসিভ করলাম। মহারানী, বলো। কি যে শান্তি লাগছে আজকে, বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে আজকে? লটারি জিতেছ? আবির হাসতে হাসতে বলছে, তুমি তো আমার কাছে লটারি চেয়েও বেশি কিছু, তাই? তুমি কখনো জানবে না তোমাকে দেখার আকুতি। এইটুকু কথা হতে দেখলাম মা আমার রুমের দিকে আসে। মাকে দেখতে পেয়ে ব্যস্ত কণ্ঠে আবিরকে বললাম, এই শুনো, রাখছি রাখছি, মা আসছে। আবির কি বলল আর শুনতে পাইনি। লাইনটা আমি নিজেই কেটে দিলাম। মা এসে আমার পাশে বসেছে। তুই কি আজকের মাথায় তেল দিস না? না মা, তেল দিতে ভালো লাগে না। তেল দিলে সুস্থ মানুষকেও অসুস্থ দেখায়। তেলের কৌটাটা দে তো, মাথায় তেল দিয়ে দিই। না না মা, আমি মাথায় তেল দেব না। ততক্ষণে তনু রুমে হাজির। মুচকি এসে বলছে, মা, আজকাল আপুর মেজাজ বেশি খারাপ থাকে। সেদিন চাচুর গায়ে হলুদে আমার সাথে বাজেভাবে কথা বলেছে। তেলের কৌটাটা কোথায় আমাকে বলো, আমি নিজেই এনে দিচ্ছি। মা তনুকে তেলের কৌটোটা দেখিয়ে দিল। মায়ের সামনে এখন কিছু বলতে গেলে তনুর দোষ চোখে পড়বে না। দোষগুলো সব আমি করি। তনু কৌটোটা মায়ের দিকে এগিয়ে দিয়ে মা উপরে বিছানায় বসেছে, আর আমি নিচে ফ্লোরে বসেছি। আমার চুলগুলো খুলে দুই ভাগ করে আলতো হাতে তেল দিয়ে দিচ্ছে। কাল তোর খালা চলে যাবে, তুইও যাবে বুবুর সাথে। মা, তুমি তো জানোই যে আমার কোথাও যেতে ভালো লাগে না, তবু এসব বলছো। সেখানে তো শান্তা আছে, তোর একা একা লাগবে না, আর যাওয়াটা জরুরি। জোর করো না মা, আমি যেতে পারবো না। এতক্ষণ তনু আমার আর মায়ের কথা চুপচাপ শুনছিল। যেই না বেড়াতে যাওয়ার কথা শুনল, অমনি লাফ দিয়ে উঠে বলল, মা মা, আমিও যাই আপুর সাথে। না, তুই কি করবি সেখানে? তুই পরের বার যেতে পারবি। তোমরা সব সময় আমার সাথে এমন করো, সব জায়গায় আপুকে যেতে জোর করো, আর আমি নিজে থেকে বললেও আমাকে বকা দিয়ে চুপ করিয়ে দাও। এ কথা বলেই তনু বিছানায় রাখা বালিশে মাথা রেখে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। তনুর এই এক বাজে অভ্যাস, যখন রাগ করবে নায়িকাদের মতো বালিশে মাথা রেখে অন্য পাশ হয়ে শুয়ে পড়বে। আদিপ ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ব্যস্ত হয়ে পড়ল তাকে খুঁজতে। তখন রাত প্রায় ৩টা বাজতে চলেছে। ভাইয়া তখনও ঘরে ফেরেনি। ভাইয়া যে রুমে ঘুমায় সে রুমটা ভেতর থেকে আটকানো। দরজায় অনেক বাড়ি দেওয়ার পরে রুমের দরজা খুলল না। রুমের জানালাটা খুলতে দেখি ভাইয়া সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কান দিয়ে কারো কোনো আওয়াজও ঢুকছে না। মনে হচ্ছে যেন আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। সবাই স্তব্ধ। আদিপ ভাই এমন একটা কাজ করতে পারেও কারো কল্পনায় ছিল না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কপালে হাত দিয়ে দেখলাম কয়েক ফোঁটা ঘাম জমেছে। এটা কি তাহলে স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্নই তো। দেওয়ালের সাথে ঝুলিয়ে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 1টা বাজতে চলেছে। আমার মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। আমি তনুর দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমের রাজ্যে পায়চারি করছে। যাতে তার ঘুমটা ভেঙে না যায় তাই আস্তে করে উঠলাম। উঠে দরজাটা খুললাম। খুলে আদিপ ভাইয়ার রুমের দিকে গেলাম। রুমের দরজা খুলতে দেখলাম ভাইয়া ঘুমাচ্ছে। আবার আস্তে করে দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা শেষ করে মাকে বললাম, আমি খালার সাথে যাব না, আমার ক্লাস আছে। অনেকদিন কলেজ যাওয়া হয় না। পড়ার কথা বলতেই মা রাজি হয়ে গেল। খালার সাথে যাওয়ার জন্য আর জোর দিল না। আমিও মনে মনে অনেক খুশি খালার সাথে যেতে হবে না। খালারা চলে যাচ্ছে। আদিপ ভাইয়া যেতে যেতে আমাকে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেল। চিরকুটে লেখা ছিল আমার নতুন নম্বর। একটা কল দিস প্লিজ।
খালারা যাওয়ার পর আমি তৈরি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। অনেকদিন কলেজে যাওয়া হয় না। আজকে অবনী আর আবিরের সাথে দেখা হবে। বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকতেই আবিরকে দেখতে পেলাম। হাতে গোনা কয়েকজন ছাড়া আমাদের সম্পর্কের কথা আর কেউ জানে না। তাই আবিরকে ইশারা করে বললাম লাইব্রেরিতে যেতে। আবির লাইব্রেরিতে গেল, আমি আর অবনী আবিরের পিছন পিছন গেলাম। আবির আর আমি মুখোমুখি বসে আছি। অবনী বলল, তোরা কথা বল, আমি নোট তৈরি করি। অবনী পাশের একটা টেবিলে বসে নোট তৈরি করছে। আবির আমাকে বলছে, অনেকদিন পর দেখা। কেমন আছো তুমি? ভালো। তুমি? তুমি যেমন রেখেছ। আমি রাখার কে? তুমি তো সব। কিছুক্ষণ কথা হওয়ার পর আমরা তিনজন মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হতে আবির আর আমি পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে আসি। আবির আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমিও বাসায় ফিরে আসলাম। রোজ রোজ আবিরের সাথে আমার কথা হচ্ছে। রাত প্রায় 2টা-3টা অবধি কথা না বলে যেন মনই ভরে না। জীবনে কখনো কারো সাথে এমনভাবে মেলামেশা হয়নি। এটুকু সময়ের মধ্যে আবির অনেকটা কাছের মানুষ হয়ে গেল। এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় বই নিয়ে বসে বসে গল্প পড়ছি। মা এসে আমার পাশে বসেছে। মাকে বসে থাকতে দেখে আমি আস্তে করে গিয়ে মাথাটা মায়ের কোলে রাখলাম। মা আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, এইবার তোর বিয়ে নিয়ে ভাবছি আমরা। মা, এখন বিয়ের কথা বলো না তো। আমি গিয়ে পড়ালেখা শেষ করতে চাই। যাদের ঘরে বউ হয়ে যাবি তারা তো তোকে পড়াবে। এত শিওর হয়ে কিভাবে বলছো তুমি? তোর খালা হবে তোর শাশুড়ি, মানে আদিবের সাথে তোর বিয়ে। ভাইয়াকে আমি সবসময় আমার ভাইয়ের মতোই ভেবেছি, কিন্তু এখন এসব কেন বলছো? আমি পারবো না ভাইয়াকে বিয়ে করতে। আর আমি পড়ালেখা করতে চাই। পড়ালেখা অবশ্যই করবি, তবে বড়রা যেটা বলে সেটাই। আর সামনে তো তোর অয়ন ভাইয়ের বিয়ে। আর বড়রা সিদ্ধান্ত নিয়েছে বিয়ের কিছুদিন পর তোদের জোড়াটাও দিয়ে দিবে। এই বিষয়ে মায়ের সাথে কিছুক্ষণ তর্ক করার পর মা আমার রুম থেকে চলে গেল। মা রুম থেকে যাওয়ার সাথে সাথেই আমি আবিরকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বলো মহারানী। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে। তুমি কিছু করার থাকলে করো প্লিজ। তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এখনও তো পড়ালেখা করছি। বাসায় বলে মেনে নিবে না। তুমি বলে পালাতে পারি, চলো পালাই। আমাকে রাখবে কোথায়? খাওয়াবে কি? শুরুর দিকে হয়তো একটু কষ্ট হবে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এটুকু বলেই তনুকে আমার রুমের দিকে আসতে দেখে আমি লাইনটা কেটে দিলাম। তনু আমার পাশে বসে খুশি খুশি মুখে বলল, আপু জানিস, তোর সাথে নাকি আদিব ভাইয়ের বিয়ে। আমার কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। তুই এখন যা তো এখান থেকে। তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। কেন আপু, তোর বিয়েতে তুই খুশি না? তোকে এখান থেকে যেতে বলেছি, যা। তোর সাথে আমি পরে কথা বলবো। তা না হলে এখন তুই আমার বকা শুনবি। আচ্ছা বাবা, যাচ্ছি। তনু রুম থেকে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না পালালে আমি যে আবিরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব। এখন পালিয়ে যাওয়াটাই একমাত্র সমাধান আমি মনে করি। এইটা ছেলে মানুষই, তবুও আমাকে পালাতে হবে। আবিরকে বলবো তৈরি থাকতে। তবে এখন না, আগে থেকে ঘটনা কোন দিকে গড়ায়। অল্প করে খাবার খেয়ে বিছানায় শুতে এসেছি। এপাশ ওপাশ করছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। আবিরকেও কল দিতে ইচ্ছে করছে না, খুব চিন্তা হচ্ছে। এর মধ্যে তনু এসে হাজির হয়েছে। এটা ওটা বলে আমাকে পাগল করে দিচ্ছে। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি। আমি তনুর কোনো কথার পাত্তা না দিয়ে চুপ করে আছি। তনু নিজের কথা নিজে বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। তখন রাত প্রায় 12টা। আমার চোখে ঘুম নেই। আবিরের চেহারাটা আমার চোখের সামনে ভাসছে। এইটুকু সময়ে আবির আমাকে অনেকটা মায়ায় জড়িয়ে নিয়েছে। আমার মাথা কাজ করছে না। যদি পালিয়ে যাই, পরিবারকে ছাড়া কিভাবে থাকবো? মা বাবাকে ছাড়া কিভাবে থাকবো? তারাও তো আমাকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। চোখ খুলতেই দেখলাম সকাল হয়ে গেছে। আজকে কলেজে যেতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে আবিরের কথা মাকে বলে দিতে, কিন্তু আমি জানি মা কোনোভাবেই মানবে না। আর এই মুহূর্তে পরিবারের কাছে আবিরের কথা বলাটা সবচেয়ে বড় বোকামি। কারণ আবির এখনও পড়ালেখা করছে। যদিও আদিব ভাই এখনও পড়ালেখা করছে, পড়ালেখা করলেও তাদের নিজেদের তো ব্যবসা আছে। আর তাই আমি হাজার বললেও পরিবার মানবে না আমি জানি। ঠিক 9 দিন পর অয়ন ভাইয়ের বিয়ে। এর মধ্যে আমাকে যা করার করতে হবে। দরকার হলে পালিয়ে যাব। দরকার হলে এই বিষয়ে আদিব ভাইয়ের সাথে কথা বলবো। তবে এখন না, একটু সময় নিয়ে দেখি। সময় নিলেও আর কি করার এমন হবে? যা হওয়ার তাই তো হবে। কয়েকটা রাত প্রায় না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। দিন যত ঘনিয়ে আসছে ততই দিশেহারা হয়ে যাচ্ছি। যেতে যেতে প্রায় 7টা দিন চলে গেল। আমি মনে মনে ভাবলাম, না, আর দেরি করা যাবে না। আমাকে একবার আদিব ভাইয়ের সাথে কথা বলতে হবে। রুমে বসে আছি। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। আদিব ভাইকে এইবার কলটা দিয়ে দিই।
কিন্তু রুমে যদি কথা বলি তাহলে কেউ শুনে নেবে। ছাদে গিয়ে বললে ভালো হবে। মোবাইলটা নিয়ে ছাদে গেলাম। ছাদে আসার আগে একবার দেখে নিয়েছিলাম কে কোন রুমে আছে। আদিব ভাইয়ের দিয়ে যাওয়া চিরকুটটাও সাথে করে নিয়ে এসেছি। সেখান থেকে নম্বরটা মোবাইলে তুলে ভাইয়াকে কল দিলাম। হ্যালো, চিনতে পেরেছ? হৈমু, তোর ফোনের অপেক্ষাতে দিন গুনছিলাম, আর তুই এখন দিলি কল। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বল। তার আগে বল তুই কেমন আছিস? আমি ভালো নেই। তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে? পারবো। কখন আসবো বল? কাল দেখা করো। আমি ঠিকানা তোমাকে টেক্সট করে দেব। ঠিকানা কেন? বাসায় গেলে কি হবে? বাসায় আসা যাবে না, খুব জরুরি কথা তাই। আর হ্যাঁ, তুমি যে আমার সাথে দেখা করবে সে কথা যেন কেউ জানতে না পারে। জানলে আমার সমস্যা হবে। সিরিয়াস কিছু? আসলেই জানবে। আচ্ছা। আমি এ পাশ থেকে লাইনটা কেটে দিলাম। আদিব ভাইয়াকে একটা কঠিন সত্যের মুখোমুখি করতে যাচ্ছি আমি। কখনো চাইনি এমন কিছু হোক। পরিবারের গুরুজনরা যে আমার বিয়ে নিয়ে সব কিছু এত তাড়াতাড়ি ভাববে আমার জানা ছিল না। যদি আমি আগে থেকে জানতাম তাহলে কখনো এমনটা হতে দিতাম না। সবটা হয়তো। যাই হোক, আদিব ভাইকে একটা ঠিকানা দিলাম। যে জায়গায় আসতে বলেছি জায়গাটা অনেকটা পার্কের মতো দেখতে। যদিও খুব বেশি মানুষের আনাগোনা নেই সেখানে। মাঝে মধ্যে কয়েকজনকে আসতে দেখা যায়। আগে অনেক প্রাণবন্ত ছিল, এখন অনেকটাই শান্ত। আমার মন যখন খুব খারাপ থাকে সেখানে গিয়ে বসি। পরিবেশটা এত সুন্দর, নিজের সাথে নিজে কিছুক্ষণ কথা বলে চলে আসি। ভেতরের কষ্টগুলো হালকা হয়। এই প্রথম কারোর সাথে সেখানে কথা বলবো। পরের দিন বিকেলে আদিব ভাইকে সে সময় আসতে বলেছি। ঠিক তার ২০ মিনিট আগে বাসা থেকে বের হলাম। মাকে বলেছি অবনীর বাসায় যাচ্ছি। যদিও মা এভাবে কখনো একা বের হতে দেয় না। অবনীর বাসায় বললে রাজি হয়। আদিব ভাইকে দেওয়া ঠিকানায় পৌঁছাতে আমার ৫ মিনিট বা ৭ মিনিট সময় লাগে। আমি গিয়ে একা একা বসে আছি। নিজের সাথে নিজেই মনে মনে কথা বলছি। দূর থেকে দেখতে পাচ্ছি আদিব ভাইয়া ১ পা ২ পা করে আমার দিকে এগিয়ে আসে। অনেকটা কাছে এসে বলল, কেমন আছিস? জরুরি তলব কেন? ভালো আছি। তুমি? যেমন থাকার কথা তেমনই আছি। কি জন্য ডেকেছিস বল? তুমি জানতে তোমার আর আমার বিয়ের কথা চলছে, তাই না? জানতাম। তাহলে আমাকে জানোনি কেন? আমি মনে করেছি তুইও জানিস। তাছাড়া আমি তোর উপর জোর দিতে চাইনি। আমি চেয়েছি তোর মনের এক কোণে একটা জায়গা করে নিতে, যেখানে আর কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না। চেয়েছি তুই নিজে থেকে আমাকে ভালোবাসবি। জোর করলে হয়তো তোর মনোযোগ পাবো, কিন্তু ভালোবাসা সেটা আদৌ সম্ভব না। তোমাকে আমি কেন ডেকেছি জানো? জানি না। তবে কেন জানি না মনে হচ্ছে তোর হৃৎপিণ্ড অবধি যেতে পারলেও তোর হৃদয় স্পন্দন অবধি আমি পৌঁছাতে পারিনি। আমি ভালোবাসি। নাম? আবির। নামটা শোনার পর আদিব ভাইয়া অন্য পাশে ঘুরে গেল। একেবারে চুপচাপ, কোনো কথাই বলছে না। কি হলো? কিছু বলছো না যে? এখন আমার কি করতে হবে? পরিবারকে কিছু একটা বলে বিয়েটা ভেঙে দাও। মা বলেছে অয়ন ভাইয়ের বিয়েতে আমাদের জোড়াটা দিয়ে দেবে। প্লিজ দেখো, আমি আবিরকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আমি বলেই যাচ্ছি, আদিব ভাই কিছুই বলছে না। আমি জানি আবিরের কথা শোনার পর ভাইয়ার খুব কষ্ট হচ্ছে। আমি এটাও জানি ভাইয়ার নীরবে আর্তনাদ করছে। এদিকে আমিও যে অপারক। আদিব ভাই কিছু না বলেই চলে গেল। একটা বারের জন্য পিছনে ফিরে তাকালো না। আমার খুব ভয় করছে। বিয়েটা আদৌ ভাঙবে তো? দেখতে দেখতে অয়ন ভাইয়ের বিয়েটা হয়ে গেল। ভাইয়ার বিয়েতে তেমন করে মজা করা হয়নি। আমি শুধুমাত্র বিয়ের দিন গিয়েছি। তবে আদিব ভাইয়ের সাথে আমার দেখা হয়নি। বিয়ে নিয়ে ব্যস্ত ছিল তাই। যদিও মনে মনে অনেক খুঁজেছি। কেন খুঁজেছি নিজেও জানি না। এর মধ্যে আবির আর আমার সিদ্ধান্ত নিয়েছি, যদি আদিব ভাই বিয়ে ভেঙে না দেয় আমরা পালিয়ে যাব। কোথায় যাব, কি করব আপাতত কিছুই জানি না। অয়ন ভাইয়ের বিয়ের প্রায় সপ্তাহখানেক পর আদিব ভাইয়ের খালাকে জানিয়ে দিয়েছে যে সে এই বিয়েটা করতে পারবে না। আদিব ভাইয়ের ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে পড়ালেখা করবে। এই বছরটা শেষ করে পরের বছর ফাইনাল পরীক্ষা দিয়ে সে বাইরে চলে যেতে চায়। আর এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাকে তার পছন্দ না। ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখলেই করতে হবে এমন কোনো কথা নেই। আর বিয়েটা যেহেতু সে করবে, সিদ্ধান্ত তার হওয়া উচিত। আদিব ভাইয়া আগে কখনো খালার কথার অমান্য করেছে বলে আমার মনে পড়ছে না। ভাইয়া ছোটবেলা থেকে তার বাবা মায়ের বাধ্য সন্তান। কখনো মুখের ওপর কথা বলতে দেখিনি তাকে। এই বিয়েটা সে কেন ভাঙছে কেউ না জানলেও আমি আর আদিব ভাইয়া খুব ভালো করে জানি। যাই হোক, বিয়েটা যেহেতু সে নিজেই ভেঙে দিচ্ছে, সেখানে অন্য কেউ কিছু বলার অধিকার রাখে না। শেষমেশ বিয়েটা ভেঙে গেল। আমিও মনে মনে আদিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। যাক, এইবার তাহলে আবিরকে আমার পাওয়া হবে। তারপর অনেকটা সময় কেটে গেল। দেখতে দেখতে বছর ২ প্রায়। আদিব ভাইয়া বিয়ে ভেঙে দেওয়ার পর থেকে মা আর খালার মধ্যে আমাদের বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। তাদের মধ্যে এখন যোগাযোগ একেবারে বন্ধ। যদিও মাঝে মাঝে শান্তা কল দিয়ে তনুর সাথে কথা বলে।
তনু এখন ইন্টারে পড়ছে আর আমি অনার্সে। তনুর সাথে শুনেছি আদিব ভাই নাকি কিছুদিন আগেই দেশের বাড়ি চলে গেছে। শুনেছি অয়ন ভাইয়ের নাকি ফুটফুটে একটা মেয়ে হয়েছে। এভাবে দেখতে দেখতে আরও একটা বছর কেটেছে। বোঝার ক্ষমতাও একটু বেড়েছে। আবিরের সাথে কথা হয় ঠিক, তবে আগের মতো আর প্রাণ খুঁজে পায় না। ভার্সিটিতে গেলে রোজ দেখা হয়, কিন্তু কেন জানি না এখন আর আগের মতো দেখার আকুতি কাজ করে না। কোথাও যেন একটা শূন্যতা কাজ করে। মাঝে মাঝে মনের অজান্তে অকারণে কলিজায় মোচড় দেয়। এর মধ্যে হঠাৎ একদিন বাবা আর চাচুকে কিছু বিষয় নিয়ে কথা বলতে শুনি। যদিও আড়াল থেকে শুনেছি কথাগুলো, শোনার পর থেকে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল। সবকিছুর মাঝে থেকেও এতদিন শূন্যতা অনুভব করতাম, কিন্তু বাবা আর চাচুর কথাগুলো শুনে শূন্যতা আরও বেশি করে আমাকে কামড়ে ধরেছে। মাঝে আরও 4টা বছর কেটে গেল। এর মধ্যে আমার বিয়েটাও হয়ে গেল। সকালবেলা ছাদে গিয়ে কিছুক্ষণ না হাঁটলে দিনটা যেন শুরুতেই হতে চায় না। এই মুহূর্তে পাশে ঘুমিয়ে থাকা 2টা মানুষের দিকে মায়ায় জড়ানো দৃষ্টিতে তাকিয়ে আছি। দুজনের শরীর থেকে চাদর সরে গেছে। আস্তে করে চাদরটা দুজনের গায়ে জড়িয়ে দিয়ে আমি ছাদে এসে হাঁটছি। ঝিরিঝিরি বাতাস, সূর্যের নতুন আভা, অন্যরকম অনুভূতি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে। আবিরের সাথে দেখা করা স্মৃতি, লুকিয়ে প্রেম। একটা ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে আদুরে গলায় সুর তুলেছে। ভালোবেসে, শোকের নিভিতে যতনে, আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। এত সুন্দর গান আদিব ছাড়া আর কে বা গাইতে পারে? গান শুনতে শুনতে ভাবছি, বাবার চাচুকে সেদিন বলতে শুনেছিলাম আমার আর আদিবের বিয়েটা আমার দাদাভাই ঠিক করেছিলেন। উনি মারা যাওয়ার আগে সবাইকে বলেছিল আমাদের বিয়েটা যেন হয়। আজ দাদাভাই বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তো উনিও খুব করে চাইতেন আমাদের বিয়েটা হোক। বাবার চাচুর কথাগুলো শুনে আমি মাকে বলেছিলাম যেন খালাকে আবার যেন বিয়ের কথাটা বলে। আর মাকে সবটা খুলে বলেছি। সবটা মানে আবিরের কথা বলিনি। মাকে শুধু বলেছি আমি চেয়েছি বলে আদিব ভাই বিয়েটা ভেঙেছে। আমি না চাইলে আদিব ভাইয়া বিয়েটা ভাঙত না। সব কিছু জানার পর আমি আবিরের সাথে দূরত্ব তৈরি করে নিয়েছি। নিজেই তার কাছ থেকে দূরে দূরে থাকছি। মোট কথা সব দিক থেকেই এড়িয়ে চলেছি। আবিরের সাথে অনেকটা পথ চলেও কোথাও না কোথাও আদিবের পথ চেয়েছিলাম। আবিরের সাথে থাকলেও কোথায় যেন শূন্যতা কাজ করত। কিন্তু আদিবের সাথে না থেকেও সে যখন আশেপাশে থাকত, সবকিছু কেমন যেন পূর্ণতা পেত। আবিরের কয়েক বছরের শিহরণ জাগানো অনুভূতি আর অপরিপক্ক ভালোবাসা আদিবের গভীর আর পরিপক্ক ভালোবাসার কাছে হার মেনে নিল। শেষবার যেদিন আবিরকে পাকাপাকিভাবে ছেড়ে এসেছি, সেদিন আবির অশ্রু জড়ানো কণ্ঠে বলেছিল, হৈমন্তীরা, তুমি আমার মনের খুব গোপনে রয়ে যাবে, একেবারে নীরবে, নিস্তব্ধে। আমিও মনে মনে বলছিলাম, তুমিও রয়ে যাবে নীরবে হৃদয়। বিয়েটা যেহেতু আদিবের সাথে হয়েছে, 2 পরিবারের মধ্যে দূরত্ব ঘুচে গেল। আদিব গান গাছে আর আমি পুরনো দিনগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। একটু পর ছোট ছোট পায়ে হেঁটে মেয়েটা এসে মা বলে ডাক দিল। ছোট ছোট হাতে তার বাবার এক হাত ধরেছে আর আমার এক হাত ধরেছে। সে জানে আমি এই সময় ছাদে থাকি, তাই চোখ কসলাতে কসলাতে চলে এসেছে। মেয়েটাও হয়েছে তার খালার মতো। কিছু বলে তার ছোট বালিশটা নিয়ে রাগ করে অন্য পাশে বিছানায় শুয়ে পড়বে। আদিব আদিরাকে কোলে নিয়ে আদর করছে। আমি মুচকি মুচকি হাসছি আর ভাবছি, সেদিন আমাদের ভাগ্য চেয়েছিল একজোড়া মন, 2 জোড়া চোখ কখনো আলাদা না হোক। সমাপ্ত।